বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, তৃতীয় পর্ব। আমরা যখন ছোট ছিলুম তখন সন্ধেবেলায় কলকাতা শহর এখনকার মতো এত বেশি সজাগ ছিল না। এখনকার কালে সূর্যের আলোর দিনটা যেমনি ফুরিয়েছে অমনি শুরু হয়েছে বিজলি আলোর দিন। সেই সময়টাতে শহরে কাজ কম, কিন্তু বিশ্রাম নেই। উনুনে যেন জ্বালাকাঠ নিভেছে, তবু কয়লায় রয়েছে আগুন। তেলকল চলে না, স্টিমারের বাঁশি থেমে থাকে। কারখানা ঘর থেকে মজুরের দল বেরিয়ে গেছে। পাটের গাঁট টানা গাড়ির মোষগুলো গেছে টিনের চালের নিচে শহুরে গোষ্ঠে। সমস্ত দিন যে শহরের মাথা ছিল নানা চিন্তায় তেতে আগুন, এখনো তার নাড়িগুলো যেন দপদপ করছে। রাস্তার দুধারে দোকানগুলোতে কেনাবেচা তেমনই আছে, কেবল সামান্য কিছু ছাই চাপা। রকম বেরকমের গোঙানি দিতে দিতে হাওয়া গাড়ি ছুটেছে 10 দিকে, তাদের দৌড়ের পিছনে গরজের ঠেলা কম। আমাদের সেকালে দিন ফুরোলে কাজকর্মের বাড়তি ভাগ যেন কালো কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ত শহরের বাতি নেবানো নিচের তলায়। ঘরে বাইরে সন্ধ্যার আকাশ থমথম করত। ইডেন গার্ডেনে গঙ্গার ধারে শৌখিনদের হাওয়া খাইয়ে নিয়ে ফেরবার গাড়িতে সইসদের হৈ হৈ শব্দ রাস্তা থেকে শোনা যেত। চৈত বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হেঁকে যেত বরিফ। হাঁড়িতে বরফ দেওয়া নোনতা জলে ছোট ছোট টিনের চোঙে থাকতো যাকে বলা হতো কুলপির বরফ, এখন যাকে বলে আইস কিংবা আইসক্রিম। রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে সেইটাকে মন কীরকম করতো তা মনই জানে। আরেকটা হাঁক ছিল বেলফুল। বসন্তকালের সেই মালিদের ফুলের ঝুড়ির খবর আজ নেই, কেন জানি নে। তখন বাড়িতে মেয়েদের খোপা থেকে বেলফুলের গোড়ে মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে। গা ধুতে যাবার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাত আয়না রেখে মেয়েরা চুল বাঁধত। বিনুনি করা চুলের দড়ি দিয়ে খোপা তৈরি হতো নানা কারিগরিতে। তাদের পরনে ছিল ফরাসডাঙার কালাপেরে শাড়ি, পাক দিয়ে কুচকিয়ে তোলা। নাপতিনি আসত, ঝামা দিয়ে পা ঘষে আলতা পরাতো। মেয়ে মহলে তারাই লাগতো খবর চালাচালির কাজে। ট্রামের পায়দানের উপর ভিড় করে কলেজ আর অফিস ফেরার দল ফুটবল খেলার ময়দানে ছুটত না। ফেরবার সময় তাদের ভিড় জমত না সিনেমা হলের সামনে। নাটক অভিনয়ের একটা ফুর্তি দেখা দিয়েছিল, কিন্তু কি আর বলবো, আমরা সে সময় ছিলুম ছেলে মানুষ। তখন বড়দের আমোদে ছেলেরা দূর থেকেও ভাগ বসাতে পেত না। যদি সাহস করে কাছাকাছি যেতুম তাহলে শুনতে হতো, যাও খেলা করো গে। অথচ ছেলেরা খেলায় যদি উচিত মতো গোল করত তাহলে শুনতে হতো, চুপ করো। বড়দের আমোদ আহ্লাদ সবসময় খুব যে চুপচাপে সারা হতো তা নয়। তাই দূর থেকে কখনো কখনো ঝর্ণার ফেনার মতো তার কিছু কিছু পড়তো ছিটকিয়ে আমাদের দিকে। এ বাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম, দেখতুম ও বাড়ির নাচঘর আলোয় আলোময়। দেউড়ির সামনে বড় বড় জুড়ি গাড়ি এসে জুটেছে। সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপরে আগিয়ে নিয়ে যাচ্ছেন। গোলাপ পাশ থেকে গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন, হাতে দিচ্ছেন ছোট একটি করে তোড়া। নাটকের থেকে কুলীন মেয়ের ফুপিয়ে কান্না কখনো কখনো কানে আসে। তার মর্ম বুঝতে পারি নে, বোঝবার ইচ্ছেটা হয় প্রবল। খবর পেতুম যিনি কাঁদতেন তিনি কুলীন বটে, কিন্তু তিনি আমার ভগ্নিপতি। তখনকার পরিবারে যেমন মেয়ে আর পুরুষ ছিল দুই সীমানায় দুই দিকে, তেমনই ছিল ছোটরা আর বড়রা। বৈঠকখানায় ঝাল লণ্ঠনের আলোয় চলছে নাচ গান। গুড়গুড়ি টানছেন বড়র দল। মেয়েরা লুকোনো থাকতেন ঝড়োখড় ওপারে চাপা আলোয় পানের বাটা নিয়ে। সেখানে বাইরের মেয়েরা এসে জমতেন, ফিসফিস করে চলত গেরস্তালির খবর। ছেলেরা তখন বিছানায়। পিয়ারি কিংবা শঙ্করী গল্প শোনাচ্ছে, কানে আসছে, জোছনায় যেন ফুল ফুটেছে। কাল রাত্রির থেকে মেঘের কামাই নেই, কেবলই চলছে বৃষ্টি। গাছগুলো বোকার মতো জুবুথুবু হয়ে রয়েছে, পাখির ডাক বন্ধ। আজ মনে পড়ছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা। তখন আমাদের ওই সময়টা কাটতো চাকরদের মহলে। তখনও ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্থর বুক ধরা সন্ধ্যাবেলার ঘাড়ে চেপে বসেনি। সেজদাদা বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তাই যখন আমাদের বয়সী স্কুলের সব পোড়েরা গড়গড় করে আউড়ে চলেছেন,
আই অ্যাম আপ, আমি হই উপরে, হি ইজ ডাউন, তিনি হন নিচে। তখনও বিএ ডি ব্যাট, এমএ ডি ম্যাট পর্যন্ত আমার বিদ্যে পৌঁছয়নি। নবাবী জামানিতে চাকর নৌকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা, যদিও সেকেলে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেমে পড়েছিল অনেক নিচে। তবু তোষাখানা, দপ্তরখানা, বৈঠকখানার নামগুলো ছিল ভিত আঁকড়ে। সেই তোষাখানার দক্ষিণভাগে বড় একটা ঘরে কাঁচের সেজে রেডির তেলে আলো জ্বলছে মিটমিট করে, গণেশ মার্কার ছবি আর কালী মায়ের পট রয়েছে দেয়ালে। তার ওই আশেপাশে টিকটিকি রয়েছে পোকা শিকারে। ঘরে কোনো আসবাব নেই, মেঝের উপরে একখানা ময়লা মাদুর পাতা। জানিয়ে রাখি, আমাদের চাল ছিল গরিবের মতো। গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই চলে। বাইরে কোণের দিকে তেঁতুল গাছের তলায় ছিল চালাঘরে একটি পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহাতি সাদাসিধে। অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে। যখন ব্রজেশ্বরে ফর্দ এড়িয়ে জলপানের বরাদ্দ হলো পাউরুটি আর কলাপাতা মোড়া মাখন, মনে হলো আকাশ যেন হাতে নাগাল পাওয়া গেল। সাবেককালের বড় মানুষের ভগ্নদশা সহজেই মেনে নেবার তালিম চলছিল। আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল সর্দার, তার নাম ছিল ব্রজেশ্বর। চুলে গোপে লোকটা কাঁচা পাকা, মুখের উপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা চিবিয়ে চিবিয়ে কথা বলতো। তার পূর্বমনিব ছিলেন লক্ষ্মীমন্ত, নামডাকওয়ালা। সেখান থেকে তাকে নামতে হয়েছে আমাদের মতো হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে। শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে। এই গুরুমশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত। বাবুরা বসে আছেন না বলে সে বলতো, বাবুরা অপেক্ষা করে আছেন। মনিবরা শুনে হাসাহাসি করতেন। যেমন ছিল তার গুমর, তেমনি ছিলেন ছুচিবাই। স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জল 2 হাত দিয়ে 5-7 বার ঠেলে দিয়ে একেবারে ঝুপ করে ডুব দিত। স্নানের পর পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গিতে হাত বাঁকিয়ে চলত, যেন মনে হতো কোনো মতে বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে। চালচলনে কোনটা ঠিক কোনটা ঠিক নয় এ নিয়ে খুব ঝোঁক দিয়ে সে কথা কইত। এদিকে তার ঘাটটা ছিল কিছুটা বাঁকা, তাতে তার কথার মান বাড়ত। কিন্তু এরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে। ভিতরে ভিতরে তার আহারের লোভটা ছিল চাপা। আমাদের পাতে আগে থাকতে ঠিকমতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল। আমরা খেতে বসলে একটি একটি করে লুচি আলগোছে দুলিয়ে ধরে জিজ্ঞাসা করত, আর দেব কি? কোন উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরেই। আমি প্রায়ই বলতুম, চাই নে। তারপরে আর সে পিড়াপিড়ি করতো না। দুধের বাটিটার পরেও তার অসামাল রকমের টান ছিল, আমার মোটেও ছিল না। সেলফওয়ালা একটা খাটো আলমারি ছিল তার ঘরে। তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকতো দুধ আর কাঠের বারকোষে লুচি তরকারি। বিড়ালের লোভ জালের বাইরে বাতাস শুকে শুকে বেড়াতো। এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকে দিব্যি সয়ে গিয়েছিল। সেই কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জো নেই। যে ছেলেরা খেতে কসুর করতো না তাদের চেয়ে আমার গায়ের জোর বেশি বই কম ছিল না। শরীর এত বিশ্রী রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত তখনও শরীরে কোনো রকম জুলুমের জোরেও ব্যায়ামও ঘটাতে পারতুম না। জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারা দিন, সর্দি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়ে দেখেছি, চুল জামা গেছে ভিজে, গলার মধ্যে একটু খুসখুসানি কাশিরও সাড়া পাওয়া যায়নি। আর পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদহজমের যে একটা তাগিদ পাওয়া যায় সেটা বুঝতে পাইনি পেটে। কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। শুনে মা মনে মনে হাসতেন, একটুও ভাবনা করতেন বলে মনে হয়নি। তবু চাকরকে ডেকে বলে দিতেন, আচ্ছা যা মাস্টারকে জানিয়ে দিয়ে আয়, আজ পড়তে হবে না। আমাদের সেকেলে মা মনে করতেন ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কিসের লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমোলা। হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন, ক্যাস্টর অয়েল চিরকালের জন্য আরাম হতো ব্যামোটা।
দৈবাত কখনো আমার জ্বর হয়েছে তাকে কেউ জ্বর বলতো না, বলতো গা গরম। আসতেন নীলমাধব ডাক্তার। থার্মোমিটার তখন চোখেও দেখিনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়েই প্রথম ব্যবস্থা করতেন ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প একটু, সেও গরম জল। তার সঙ্গে এলাচদানা চলতে পারত। 3 দিনের দিনই মোড়া মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না। ম্যালেরিয়া শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু মনে পড়ে না কুইনিন। গায়ে ফোড়া কাটা ছুরির আঁচড় পড়েনি কোনোদিনও। হাম বা জলবসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানি নে। শরীরটা ছিল একগুঁয়ে রকমের ভালো। মায়েরা যদি ছেলেদের শরীর এত নিরোগী রাখতে চান যাতে মাস্টাররা হাত এড়াতে না পারে, তাহলে ব্রজেশ্বরের মতো চাকর খুঁজে বের করবেন। খাবার খরচার সঙ্গে সঙ্গে সে বাঁচাবে ডাক্তার খরচা, বিশেষ করে এই কলে জাতার ময়দা আর এই ভেজাল দেওয়া ঘি তেলের দিনে। একটা কথা মনে রাখা দরকার, তখনও বাজারে চকোলেট দেখা দেয়নি। ছিল 1 পয়সা দামের গোলাপি রেউড়ি। গোলাপি গন্ধের আমেজ দেওয়া এই তিলে ঢাকা চিনির ডালা আজও ছেলেদের পকেট চটচট করে তোলে কিনা জানি নে। নিশ্চয়ই এখনকার মানিলোকের ঘর থেকে লজ্জায় দৌড় মেরেছে। সেই ভাজা মশলার ঠোঙা গেল কোথায়? আর সেই সস্তা দামের তিলে গজা, সে কি এখনো টিকে আছে? না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই। ব্রজেশ্বরের কাছে সন্ধ্যাবেলায় দিনে দিনে শুনেছি কৃত্তিবাসের 7 কাণ্ড রামায়ণটা। সেই পড়ার মাঝে মাঝে এসে পড়ত কিশোরী চাটুর্যে। সমস্ত রামায়ণের পাঁচালী ছিল সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে দিয়ে হু হু করে আড়িয়ে যেত তার পাঁচালীর পালা। ওরে রে লক্ষণ, এ কি অলক্ষণ, বিপদ ঘটছে বিলক্ষণ। তার মুখে হাসি, মাথায় টাক ছকছক করছে। গলা দিয়ে ছড়া কাটা লাইনের ঝর্ণা সুর বাজিয়ে চলেছে। পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন ঝর্ণার নিচেকার নুড়ির আওয়াজ। সেই সঙ্গে চলত তার হাত পা নেড়ে ভাব বাতলানো। কিশোরী চাটুর্যের সবচেয়ে বড় আফসোস ছিল এই যে, দাদাভাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালীর দলে ভর্তি হতে পারলুম না। পারলে দেশে যা হয় একটা নাম থাকত। রাত হয়ে আসত, মাদুর পাতা বৈঠক যেত ভেঙে, ভূতের ভয় শিরদাঁড়ার উপর চাপিয়ে চলে যেতুম বাড়ির ভিতরে মায়ের কাছে। মা তখন তার খুড়িকে নিয়ে তাস খেলায় ব্যস্ত। পঙ্খের কাজ করা ঘর হাতির দাঁতের মতো চকচকে, মস্ত তক্তপোষের উপর জাজিম পাতা। এমন উৎপাত বাঁধিয়ে দিতুম গিয়ে, তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতেন, জ্বালাতন করলে? যাও খুড়ি, ওদের গল্প শোনাও গে। আমরা বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠতুম। সেখানে শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা। মাঝখানে আমারই ঘুম ভাঙায় কে? রাতের প্রথম প্রহরে শেয়াল উঠত ডেকে,